শীতকালে শীতকালে ঘরবাড়ির কাজ করতে এমনিতেই অনেক কষ্ট হয়। তার উপর চাঁদনি আবার জয়েন্ট ফ্যামিলিতে থাকে। তার শ্বশুরবাড়ির পরিবার অনেক বড়, সুতরাং তার দায়িত্ব অনেকটাই বেশি। চাঁদনিকে শুধু যে নিজের শাশুড়ি মা, শ্বশুর মশাই, স্বামী, ননদ এবং স্বামীর খেয়াল রাখতে হয় তা নয়, তাকে তার কাকি শাশুড়ি মা, জেঠি শাশুড়ি, তাদের ছেলে মেয়ে, বৌমা সবারই খেয়াল রাখতে হয়। তার উপর সারাদিন বাড়িতে অতিথি আসার পর্ব লেগেই থাকে। যাই তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রান্না বান্না করি, কারণ আজকে মাসি শাশুড়ি, মেসোমশাই ওনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবে। মা আমাকে সবার জন্য গরম গরম পোলাও আর মাটন রান্না করতে বলেছে, তাই রান্না করতে অনেকটাই সময় লেগে যাবে, তাড়াতাড়ি যাই। এই বলে চাঁদনি ঠান্ডায় কাঁপতে কাঁপতে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে যায়। সে তার যৌথ পরিবারের প্রত্যেকটা সদস্য, এমনকি অতিথিদের জন্য রান্নাবান্না করতে শুরু করে। বেলা হতে না হতেই সবাই একে একে ঘুম থেকে উঠে পড়ে। বৌমা, কালকে রাত্রেবেলা এইসবগুলো ভিজিয়ে রাখতে বলেছিলাম, রেখেছিলে? এমনিতেই শীতকালে আমার পেটের অবস্থা খুব খারাপ থাকে, তাই এইসবগুলো না খেলে আমার পেট ঠিক হবে না, বুঝেছো? হ্যাঁ বাবা, এখনই নিয়ে আসছি। এমন সময় তার শাশুড়ি মা, কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি তাকে ডাকতে শুরু করে। ও ছোট বৌমা, আমাদেরকে লিকার চা করে দাও, আর হ্যাঁ, আমাদের মেয়েদের ঘরে গরম গরম দুধ চা করে দিয়ে এসো, কারণ আজকে খুব ঠান্ডা পড়েছে, ওরা বিছানা থেকে নেমে বাইরে বেরোতে চাইছে না। হ্যাঁ কাকিমা, আমি এখনই চা নিয়ে আসছি, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আগে বাবাকে ইসবগুল দিয়ে দিই। এভাবে চাঁদনি সবার কথা মতো কাজ করতে শুরু করে। সে গরম গরম দুধ চা করে তার ননদদের ঘরে দিয়ে আসে। অন্যদিকে বাড়ির বাকি বউয়েরা শীতের মধ্যে বেলা 11টার সময় ঘুম থেকে ওঠে, কারণ তাদের কোনো দায়িত্ববোধ নেই। বেলা করে ঘুম থেকে ওঠার পর তারা চাঁদনিকে অর্ডার করতে শুরু করে। চাঁদনি, আজকে আমি আমার বাপের বাড়ির লোকেদের সাথে বিকালের দিকে পিকনিক করতে যাব, তাই তুমি আমার ভালো শাড়ি আর সোয়েটারগুলো ইস্ত্রি করে রাখবে। আচ্ছা, তোমার কি দুপুরবেলা রান্না বান্না হয়ে গেছে? কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ননদ ওদের পরিবারকে নিয়ে বাড়িতে ঘুরতে আসবে, ওদেরকে কিন্তু সময় মতো খাবার পরিবেশন করতে হবে, তোমার মনে আছে তো? এতজন মিলে চারিদিক থেকে এত কাজ করতে বলি, তবুও চাঁদনির যেন কোনো সমস্যা নেই। সে সকলের সব কাজ সময় মতো করে দেয়। দুপুর হওয়ার আগেই সে গরম গরম পোলাও এবং মাটন রান্না করে। কিছুক্ষণের মধ্যেই চাঁদনির মাসি শাশুড়ি, পিসি শাশুড়ি এবং তাদের পরিবার একসাথে বাড়িতে ঘুরতে আসে। তারা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে। প্রত্যেকের খাওয়া দাওয়া হয়ে গেলে বেসিনে বাসনপত্রের বহর দেখে চাঁদনির খুবই ভয় পেয়ে যায়। ঠান্ডার মধ্যে আমার হাতগুলো একেবারে বরফ হয়ে গেছে, তার উপরে এই পাহাড় সমান বাসন আমাকে এখন একা ধুতে হবে। অন্য কারোর বাড়িতে এক মাসে এত বাসন ব্যবহার হয় কিনা সন্দেহ, যা আমার বাড়িতে একদিনে ব্যবহার হয়। এই বলে চাঁদনি একা একা রান্নাঘরে দাঁড়িয়ে সব বাসনপত্র ধুতে শুরু করে। কিন্তু যৌথ পরিবারের কেউ তাকে একটুও সাহায্য করে না, কারণ তারা সব সময় নিজেদের মধ্যেই ব্যস্ত থাকে। এভাবেই জয়েন্ট ফ্যামিলিতে চাঁদনির কখন সকাল হয় এবং কখন কাজ করতে করতে রাত হয়ে যায় সে কিছুই বুঝতে পারে না। দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। একদিন রাত্রিবেলা, চাঁদনি, কালকে ভোরবেলা আমার ছেলেকে ঘুম থেকে তুলতে হবে, কারণ কালকে ওর স্কুলে স্পোর্টসের অনুষ্ঠান আছে। তুমি তো ভালো করেই জানো আমি ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি না, তার উপর যা ঠান্ডা পড়েছে, আমার পক্ষে বাবুকে ঘুম থেকে উঠিয়ে তৈরি করে স্কুলে পাঠানো সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, বাবু আজকে আমার কাছে ঘুমিয়ে পড়বে, আমি কালকে ভোরবেলা ওকে ঘুম থেকে তুলে তৈরি করে স্কুলে পাঠিয়ে দেব। চাঁদনি এই কথা বলা মাত্রই বাকি বউয়েরা তাদের বাচ্চাকে নিয়ে চাঁদনির কাছে চলে আসে, কারণ তারাও বাবুর সাথে একই স্কুলে পড়ে। সবাই তাদের বাচ্চার দায়িত্ব চাঁদনির উপর দিতে শুরু করে। চাঁদনি বাবু, বিউটি, বাবলি সবাইকে নিয়ে নিজের ঘরে যায়। তোমরা সবাই কাকার সাথে বিছানায় আরাম করে ঘুমিয়ে পড়ো, আমি সোফায় ঘুমিয়ে পড়বো, কারণ এতজন একসাথে বিছানায় ঘুমালে জায়গা হবে না। তোরা কিন্তু আজ জেগে থাকিস না, কেমন? কালকে সকালবেলা কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। আরে না না, তুমি সোফায় শুয়ে ঘুমাবে কেন? এমনিতেই এত ঠান্ডা পড়েছে, তারপর তো সোফার দিকে জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসবে, তাই তুমি ওদের সাথে ঘুমিয়ে পড়ো। আর আমরা সবাই ঘুমিয়ে পড়ছি। এমনিতেই তুমি সারাদিন অনেক কাজ করো, তাই রাত্রেবেলা একটু আরাম করে না ঘুমালে হয় না, বুঝেছো? তুমিও তো অফিসে অনেক খাটাখাটনি করো, বলো, কোনো অসুবিধা নেই, আমি কম্বল চাপা দিয়ে ভালো করে ঘুমিয়ে পড়বো, আমার কোনো প্রবলেম নেই গো। এই বলে চাঁদনি সবাইকে বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে নিজে সোফার উপর ঘুমিয়ে পড়ে। কিন্তু সারা রাত চাঁদনির ভীষণই ঠান্ডা লাগে।
তবুও পরের দিন ভোর হতে না হতেই চাঁদনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। সে বাচ্চাদের ঘুম থেকে তুলে তাদেরকে আগে ভালো করে গরম জলে স্নান করিয়ে দেয়। স্নান করানোর পর তাদের সবাইকে স্কুল ড্রেস পরিয়ে তৈরি করে। এমনকি রান্নাঘরে গিয়ে বাচ্চাদের জন্য খাবার রান্না করে তাদেরকে খাওয়ায়। চল এবার তাড়াতাড়ি তোদেরকে স্কুল বাস পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। আর হ্যাঁ, সবাইকে কিন্তু আমি মোটা করে 2টো সোয়েটার পরিয়ে দিয়েছি। কেউ গা থেকে সোয়েটার খুলবি না যেন, কেমন? কাকিমা, ভাগ্যিস কালকে তোমার কাছে শুয়েছিলাম, তা না হলে মা আমাদেরকে ঘুম থেকে তুলতেই পারতো না। আমাদের স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা মিস হয়ে যেত। শীতের সকালে চাঁদনি বাড়ির বাচ্চাদের স্কুল বাস পর্যন্ত ছেড়ে দিয়ে আসে। বাড়িতে এসে তাকে আবার বাড়ির কাজকর্ম করতে হয়। সবার জন্য রান্না বান্না করা, তাদের জামা কাপড় পরিষ্কার করা, সময় মতো সবাইকে খেতে দেওয়া, সমস্ত কিছুই চাঁদনির দায়িত্ব। এভাবে আরো 2-1টা দিন কেটে যায়। একদিন ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে। এর মধ্যে একদিন সবাই মিলে পিকনিক করতে গেলে ভালো হয়। আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনেকজন আছে, তাই একটা বাস বুক করলেই আমরা সবাই গিয়ে পিকনিক করে আসতে পারি। পিকনিকে যাওয়ার কথা শুনে বাড়ির প্রত্যেকেই খুবই খুশি হয়। তারা এক রবিবার দেখে পিকনিক করবে বলে ঠিক করে। বাড়ির ছেলেরা পিকনিকে যাওয়ার জন্য বাস বুক করে নেয়। চাঁদনিও খুব খুশি, কারণ সেও একটা দিন পিকনিক করতে যেতে পারবে। সেই দিন অন্তত সে বাড়ির কাজকর্মের হাত থেকে রেহাই পাবে। কিন্তু পিকনিকের দিন সকালবেলা, বৌদি, আমরা তো আজকে পিকনিক করতে যাচ্ছি, কিন্তু ওখানে গিয়ে তো সবার খিদে পেয়ে যাবে। বাসে যেতে যেতেও তো কিছু না কিছু খেতে হবে। তাই তুমি আমাদের জন্য গরম গরম চিকেন পকোড়া আর পনিরের পকোড়া ভেজে নাও। এখন চিকেন পকোড়া, পনিরের পকোড়া ভাজবো? এমনিতেই তো অনেকটা দেরি হয়ে গেছে। তারপর পিকনিকের বাসও তো চলে যাবে। এখন আর চিকেন পকোড়া কিংবা পনির পকোড়া ভাজার মতো সময় হবে না গো। আমাদের বাসে যদি খিদে পেয়ে যায়, তাহলে আমরা কোথাও একটা নেমে ভালো মন্দ খেয়ে নেব, তাহলেই তো হয়ে যায়। বাস চলে যাবে মানে? বাড়ির বাস আবার কোথায় যাবে? তাছাড়া তুমি আমাদের সাথে পিকনিক করতে যাচ্ছ নাকি? আমি তো বাসে গিয়ে জায়গা বুকিং করে এসেছি, কারণ বাসে বসার আর জায়গা নেই। তুমি তো ভালো করেই জানো আমাদের পরিবারে এতজন সদস্য, সুতরাং অনেকজনকেই কিন্তু বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। তুমি কি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবে? এমন কথা শুনে চাঁদনির খুবই খারাপ লাগে। সে বাসে গিয়ে দেখে সত্যি সেখানে তার বসার মতো কোনো জায়গা নেই। বৌমা, এমনিতেই তোমার ঠান্ডা লাগার সমস্যা আছে, তাই তোমাকে আর আমাদের সাথে পিকনিকে যেতে হবে না। তুমি বরঞ্চ আমাদের পকোড়াগুলো ভেজে দাও, তাহলেই হবে। এমনিতেও এত বড় বাড়ি শীতকালে ফাঁকা রেখে যাওয়া ঠিক নয়। সন্ধ্যাবেলা যে যার ঘরে বসে থাকবে, তাই বাড়িতে কোনো অঘটন ঘটলে কেউ বুঝতে পারবে না। তুমি কিন্তু ভালো করে বাড়িটা পাহারা দিও। এই শুনে চাঁদনির চোখে জল চলে আসে। তবুও সে কাঁদতে কাঁদতে রান্নাঘরে যায় আর সবার জন্য গরম গরম চিকেন পকোড়া, পনিরের পকোড়া ভেজে দেয়। কিছুক্ষণের মধ্যেই চাঁদনির যৌথ পরিবারের প্রত্যেকে পিকনিক করতে চলে যায়, কিন্তু তারা চাঁদনিকে নিয়ে যায় না, যার ফলে চাঁদনির খুবই খারাপ লাগে। সবাই মিলে পিকনিক করতে গিয়ে ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে সেই ফটোগুলো আপলোড করে, যা দেখে চাঁদনির আরো বেশি মন খারাপ করে। সবাই যখন যা বলে আমি সব করে দিই, কখনো না করি না, সব সময় সব কাজ করি। তবুও আমার সাথে কেন এরকম খারাপ ব্যবহার করা হয় আমি জানি না। আসলে আমি সবসময় কাজ করি বলে সবাই আমাকে চাকর ভেবে নিয়েছে, না হলে কেউ আমাকে পিকনিক করতে নিয়ে যাবে না, এটা তো হতে পারে না। আমার যতই ঠান্ডা লাগুক না কেন, আমার তো পিকনিক করতে যেতে খুব ভালো লাগে। এসব ভেবে চাঁদনির খুবই মন খারাপ হয়ে যায়। দেখতে দেখতে রাত হয়ে আসে। রাত্রিবেলা বাড়ির সবাই পিকনিক থেকে বাড়িতে ফিরে আসে। তারা বাড়িতে ফিরে এলে চাঁদনি সবাইকে গরম গরম চা করে খাওয়ায়। দেখতে দেখতে এভাবে কিছুদিন কেটে যায়। একদিন, আচ্ছা, আমরা সবাই শপিং করতে যাব বলে ঠিক করেছি, কিন্তু আমাদের সব ভালো ভালো সোয়েটারগুলো মনে হচ্ছে চাঁদনি ধুয়ে দিয়েছে। তাহলে এখন কি পরে যাওয়া যায় বলো তো? আরে, আমরা সব ননদ বৌদিরা মিলে শপিং করতে যাব। এখানে সোয়েটার নিয়ে চিন্তা করছো কেন? ছোট বৌদি বাপের বাড়ি থেকে আসার সময় অনেক ভালো ভালো দামি দামি সোয়েটার নিয়ে এসেছে। সবকিছু আলমারিতে রাখা আছে। চলো আমরা ওর আলমারি থেকে সোয়েটারগুলো বার করে পরে নিই, তাহলেই তো হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। এমনিতেও ও যখন বাড়িতে থাকে কেমন ছেঁড়া ফাটা সোয়েটার পরে থাকে, তাই ওর সোয়েটার শাল আমরাই ব্যবহার করে নিই। চলো, আমি দেখেছি ওর সোয়েটারের কালেকশনগুলো খুব ভালো। এই বলে বাড়ির বড় বউ, মেজো বউ, সেজো বউ এবং বাড়ির মেয়েগুলো শপিং করতে যাবে বলে চাঁদনির ঘরে চলে যায়।
তারা চাঁদনির আলমারি থেকে একে একে দামি দামি সোয়েটার শাল বার করতে শুরু করে। তারা চাঁদনিকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না। কিছুক্ষণের মধ্যেই তারা নিজেদের পছন্দ মতো সোয়েটার পরে শপিং করতে চলে যায়। কিন্তু এদিকে সন্ধ্যাবেলা, ওরে বাবারে, বাইরে কি ঠান্ডা! আজকে খুব ঠান্ডা বাতাস বইছে। এখন আবার একটু বাপের বাড়ির দিকে যেতে হবে, কারণ মায়ের শরীরটা ভালো নেই। আমি এখন দুটো তিনটে মোটা মোটা সোয়েটার পরে তারপর রাস্তায় বেরোবো। এই বলে চাঁদনি আলমারি খুলে দেখে সেখানে একটাও সোয়েটার শাল চাদর কিছুই নেই, যা দেখে চাঁদনি খুবই ভয় পেয়ে যায়। আমার সব দামি দামি সোয়েটার শাল কোথায় গেল? এবার কি হবে? আমার তো খুব ঠান্ডা লাগছে। আমি এরকম পাতলা শাড়ি পরে কি করে বাপের বাড়ি যাব? চাঁদনির কাছে কোনো উপায় থাকে না। সে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে শাল সোয়েটার ছাড়াই বাপের বাড়িতে যায়। কিন্তু এত ঠান্ডার মধ্যে সোয়েটার ছাড়া বাড়ির বাইরে বেরোনোর ফলে তার ভীষণই শরীর খারাপ করে। অন্যদিকে তার জায়রা এবং ননদগুলো শপিং করে বাড়িতে ফিরে আসে। তারা একসাথে বসে শীতের মধ্যে গরম গরম মোমো খেতে শুরু করে। ঠিক এমন সময় চাঁদনির মা তাদেরকে ফোন করে সব ঘটনা জানায়। সে কি, চাঁদনি এই ঠান্ডার মধ্যে সোয়েটার ছাড়া বাড়িতে চলে গেছে? আপনি চিন্তা করবেন না, আমরা এক্ষুনি যাচ্ছি। এই বলে সবাই মিলে চাঁদনির বাপের বাড়িতে যায়। তারা দেখে চাঁদনি কম্বল চাপা দিয়ে ঠকঠক করে কাঁপছে, কারণ সে ভীষণই অসুস্থ, যা দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা খুবই লজ্জায় পড়ে। চাঁদনি, আজকে আমরা তোমার আলমারি থেকে সব সোয়েটার শাল বার করে নিয়েছিলাম, কারণ ওগুলো আমাদের দরকার ছিল। কিন্তু আমরা ভাবতে পারিনি যে তুমি সন্ধ্যাবেলা এরকম গরম জামা ছাড়াই বাপের বাড়িতে চলে আসবে। আমরা ভেবেছিলাম তুমি বাড়ি থেকে হয়তো বেরোবে না। বৌদি, আমাদের খুব ভুল হয়ে গেছে, তুমি পারলে আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আর কখনো তোমার অনুমতি ছাড়া তোমার আলমারিতে হাত দেব না। সবাই মিলে চাঁদনির কাছে ক্ষমা চাইলে চাঁদনি তাদেরকে ক্ষমা করে দেয়। তোমাদের যখন ইচ্ছা হয় তোমরা আমার আলমারি থেকে জিনিস নিতে পারো, কিন্তু একবার যদি আমাকে বলে নিতে তাহলে খুব সুবিধা হতো। কি ঠান্ডা! আমার আজকে খুব কষ্ট হচ্ছে, ঠান্ডায় আমার হাড় কেঁপে যাচ্ছে। এভাবে চাঁদনি ঠান্ডায় ভীষণই কষ্ট পায়। এমনকি বেশ কয়েকদিনের জন্য চাঁদনিকে তার বাবা মা শ্বশুর বাড়িতে যেতে দেয় না, যার ফলে চাঁদনির শ্বশুর বাড়ির লোকেরা খুবই বিপদে পড়ে। এখন এই ঠান্ডার মধ্যে তাদেরকে বাড়ির কাজকর্ম করতে হয়। যখন তারা নিজেরা নিজেদের কাজকর্ম করতে শুরু করে, তখন তারা বুঝতে পারে এই ঠান্ডার মধ্যে কাজ করতে কতটা কষ্ট হয়। তারা নিজেদের ভুলের জন্য মনে মনে খুবই অনুশোচিত হয়। কয়েকদিন পর চাঁদনি সুস্থ হয়ে শ্বশুর বাড়িতে ফিরে আসে, কিন্তু তাকে এখন ঠান্ডার মধ্যে একা একা বাড়ির কাজ করতে হয় না, কারণ তাকে এখন সবাই মিলে হাতে হাতে বাড়ির কাজে সাহায্য করে। প্রতাপ তার বৃদ্ধা মা মণিমালা দেবীর সঙ্গে বাস করে। প্রতাপ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল এবং সে একটা বড় কোম্পানিতে চাকরি করত। তাদের পরিবারের সদস্য সংখ্যা মাত্র 2 জন ছিল, তাই তাদের সংসারের কাজকর্মের পরিমাণ কম ছিল ঠিকই, কিন্তু মণিমালা দেবীর বয়স হয়ে যাওয়ায় কাজকর্ম করতে এবং রান্না করতে তার খুবই অসুবিধা হতো। সেই সঙ্গে তার নানান রকমের রোগ লেগেই থাকতো। মায়ের কষ্ট কম করার জন্য প্রতাপ এর আগে বেশ কয়েকটা কাজের লোক রেখেছিল, কিন্তু কাজের লোকের হাতের কাজ মণিমালা দেবীর পছন্দ হতো না, কারণ সে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিখুঁত কাজ পছন্দ করত। একদিন, বাবা, অনেক হয়েছে, এবার অন্তত আমার কথাটা শোন। তুই আর কবে বিয়ে করবি? আমি মারা গেলে তারপর বিয়ে করবি? মায়ের কষ্ট কি তুই চোখে দেখতে পাস না? মা, তুমি আবার শুরু করলে? তোমার বাড়ির কাজ করা নিয়ে অসুবিধা, তাই তো? ঠিক আছে, দাঁড়াও, আমি তোমার জন্য একটা খুব ভালো কাজের লোক দেখছি। তোমাকে আর কোনো কাজই করতে হবে না, বেশি টাকা বেতন দেবো আর আমাদের বাড়িতেই থেকে যেতে বলবো। সংসারের সব কাজ, রান্নার সব কাজ সেই করবে। না, একদম না। এতদিনে 5টা কাজের লোককে রেখেছি। কাজের লোকের হাতের কাজ আর বাড়ির লোকের কাজের মধ্যে তফাৎ আছে। কাজের লোক শুধু টাকার জন্য কাজ করে, ঠিক মতো কোনো কাজ করে না, রান্না করে না, মাসে মাসে শুধু হিসাব বুঝে নেয়, সময় পেলেই ফাঁকি মারতে থাকে। তাহলে কি চাইছো তুমি? আমাকে বিয়ে করতে হবে, তাই তো? হ্যাঁ, বিয়ে করতে হবে, তাও আবার আমার পছন্দের সুন্দর সংস্কারী মেয়ের সঙ্গে। বিয়ের পর যে আমার ঘর সংসার খুব ভালো মতো সামলাবে। সংসারের কাজকর্ম, রান্না খাওয়ার চিন্তা আমাকে আর করতে হবে না। ঠিক আছে, তুমি যা বলবে সেটাই হবে। রোজ রোজ একই জিনিস আর ভালো লাগছে না। প্রতাপের কথা শুনে মণিমালা দেবী খুবই খুশি হয় এবং সে আর সময় নষ্ট না করে নিজের ছেলের জন্য যোগ্য পাত্রীর সন্ধান করতে শুরু করে। কিছুদিনের মধ্যেই তারা দীপাবতী নামে একটি মেয়েকে দেখতে যায়।
দীপাবতী দেখতে খুবই সুন্দর ছিল এবং তাকে দেখে খুবই সুশীল ও সংস্কারী বলে মনে হচ্ছিল। দীপাবতীর পরিবারের সঙ্গে কথা বলে মণিমালা দেবী জানতে পারে যে সে খুবই সংস্কারী মেয়ে ছিল। তাই আর এক মুহূর্ত কিছু না ভেবে মণিমালা দেবী দীপাবতীর সঙ্গে প্রতাপের বিয়ে ঠিক করে দেয়। কয়েকদিনের মধ্যেই প্রতাপ দীপাবতীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। বিয়ের পরের দিন সকালবেলা। বৌমা, সকাল 10টা বাজে, তুমি এখনো ঘুমাচ্ছ? তাড়াতাড়ি ওঠো, আজকে এই বাড়িতে তোমার প্রথম রান্না। ওঠো ওঠো, যাও ফ্রেশ হয়ে নিয়ে মিষ্টি কিছু রান্না করে নিয়ে এসো। বৌমা, ওঠো বলছি। ওফো, আমার ঘুম পাচ্ছে। মা, আজকে আমাকে ঘুমাতে দিন না প্লিজ, আমি কালকে রান্না করে দেব। আজকে আমি খুব টায়ার্ড, কালকে বিয়ের জন্য অনেক পরিশ্রম হয়ে গেছে। আপনি আজকে রান্নাটা করে দিন না। এ কি বলছো তুমি? প্রথম দিন রান্নাঘরে যেতে অস্বীকার করে দিলে? এরকম হয় না, আমাদের বাড়ির একটা নিয়ম আছে। আজকে তোমাকে কিছু মিষ্টি রান্না করতেই হবে। যাও যাও, তাড়াতাড়ি যাও, আমি তোমার কোনো কথা শুনবো না। দীপাবতী বাধ্য হয়ে রান্নাঘরে চলে যায়। মিষ্টি কিছু কি রান্না করব? এমন কিছু তৈরি করতে হবে যেটা করতে কম সময় লাগবে, তাহলে আমি আবার ঘরে গিয়ে ঘুমাতে পারবো। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু দীপাবতী রান্নাঘর থেকে বেরিয়ে আসে না। তাই মণিমালা দেবী রান্নাঘরে দীপাবতীকে দেখতে আসে। সে দেখে দীপাবতী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। বৌমা, এতক্ষণ ধরে ঘুমিয়ে তোমার হলো না? তুমি রান্নাঘরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছ? এত ঘুম আসে কোথা থেকে? তুমি তো দেখছি খুব কুড়ে। তোমাকে কিছু রান্না করতে বলেছিলাম, হয়েছে সেটা? তুমি তো এখনো গ্যাসও ধরাওনি, সেই থেকে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমালে? না না, আমি তো আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছি। ভাবলাম কখন আসবেন আর এই শরবতটা নিয়ে যাবেন। এই নিন আমার প্রথম রান্না, একেবারে মিষ্টি শরবত, খেয়ে নিন। দীপাবতীর কথা শুনে মণিমালা দেবী অবাক হয়ে যায়। তুমি কি পাগল? শ্বশুর বাড়িতে প্রথম দিন এসে তোমার প্রথম রান্নার দিন তুমি শরবত বানিয়ে আমাকে খেতে দিচ্ছ? মা, আজকের দিনটা ম্যানেজ করুন না, আমি কালকে ঠিক ভালো করে রান্না করে কিছু খাওয়াবো। আজকে আমার খুব ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। আর দুপুরের রান্নাটা কি করবে? না থাক, দুপুরের রান্না করতে গিয়ে যদি তুমি ঘুমিয়ে পড়ো আর যদি কোনো অঘটন ঘটে তখন কি হবে? ঠিক আছে, আমি তোমাকে আজকে ছেড়ে দিলাম, কাল থেকে সংসারের সব দায়িত্ব তোমাকেই নিতে হবে, আমি বলে দিলাম কিন্তু। দীপাবতী তার শাশুড়ি মায়ের কথা শুনে খুবই খুশি হয় এবং তার ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন দীপাবতীকে তার শাশুড়ি মা রান্না করতে পাঠায়। অনিচ্ছা থাকা সত্ত্বেও দীপাবতী রান্না করতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে তার শাশুড়ি মা আসে। দীপাবতীকে রান্না করতে দেখে তার শাশুড়ি মা অবাক হয়ে যায়। এ কি বৌমা, তুমি এত রান্না করছো কেন? আমাদের বাড়িতে কি লোকজন আসবে? তোমার বাপের বাড়ি থেকে কেউ আসবে, লোক কুটুম? না না, কেউ আসবে না, আমি তো আমাদের 3 জনের জন্যই রান্না করছি। আমাদের 3 জনের জন্য এত খাবার? তোমার কি মাথা খারাপ নাকি তুমি পেটুক? 3 জনের জন্য কতটা পরিমাণ খাবার রান্না করতে হয় সেটা তুমি জানো না? এটা 3 জনের নয়, দেখে তো মনে হচ্ছে তুমি 30 জনের জন্য রান্না করেছো। 3 জনের জন্য কতটা পরিমাণ খাবার প্রয়োজন সেটা আমি ভালো করেই জানি, কিন্তু আমি তরকারিগুলো বেশি করে রান্না করে রাখছি, ফ্রিজে রেখে দেব। রোজ রোজ শুধু শুধু রান্না করতে যাব কেন? প্রত্যেকদিন অল্প অল্প করে শুধু ভাত রান্না করে নিলেই হবে। আজকে আমি 4-5 রকমের তরকারি রান্না করব আর সব ফ্রিজে গুছিয়ে রেখে দেব। তুমি তো অদ্ভুত মহিলা, তুমি একসঙ্গে এত খাবার রান্না করে ফ্রিজে রাখবে? আর ফ্রিজে রাখা বাসি খাবার খাবো আমরা? তুমি এত অলস কেন? রান্না প্রত্যেকদিন 2 বেলা 3 বেলা করে করতে হয়। আমাদের বাড়িতে এসব চলবে না, আমরা ফ্রিজে রাখা খাবার খাবো না। শুনুন, আমার রোজ রোজ রান্না খাওয়ার ব্যাপারটা বড্ড বোরিং লাগে। সেই তো একই জিনিস, ভাত তরকারি প্রত্যেক দিন রান্না করতে হয়। বাড়িতে এত বড় একটা ফ্রিজ থাকতে সেটাকে আমরা কেন কাজে লাগাবো না? ফ্রিজ কিসের জন্য তাহলে? ফ্রিজটা বাড়ি থেকে বের করে দিন। সেই তো তাজা সবজি ফ্রিজে রেখে 10 দিন পর রান্না করে খাচ্ছেন। তরকারি রান্না করে রাখলে সেটা 10 দিন পর খেতে অসুবিধা কি? বললাম তো, আমাদের বাড়িতে এরকম কখনোই হয়নি। আমরা প্রত্যেক দিন তাজা খাবার খাই। এসব আমাদের বাড়িতে চলবে না। যা বলছি তাই করো, বেশি না বকে। তুমি এত কুড়ে জানলে তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে আমি কখনোই দিতাম না। যত সব কুড়েমি। এই বলে মণিমালা সেখান থেকে চলে যায়, কিন্তু দীপাবতী তার কাজে আবার ব্যস্ত হয়ে পড়ে। দুপুরবেলা প্রতাপ লাঞ্চ করতে বাড়িতে আসে। বৌমা, ঘুমাচ্ছ নাকি?
সারাদিন তো ঘুম ছাড়া তোমার আর কোনো কাজ নেই। আর বলিস না বাবা, তোর বউটা এত কুড়ে, আমি তোকে কি বলবো। বৌমা, প্রতাপ এসে গেছে, খাবার নিয়ে এসো। বেশ কিছুক্ষণ পর দীপাবতী ধীরে সুস্থে সবার জন্য খাবার নিয়ে আসে। এ কি প্লাস্টিকের বাসন বাটি গ্লাস কেন? আমরা কি বিয়ে বাড়িতে এসেছি নাকি যে আজকে প্লাস্টিকের পাত্রে খাবার দেওয়া হচ্ছে? স্টিলের বাসন বাটি কি হলো? স্টিলের বাসনপত্র আমি ভালো করে মেজে ঘষে তুলে রেখেছি, আর ওগুলো তুলে রাখাই থাকবে। আজ থেকে এই বাড়িতে প্লাস্টিকের বাসন বাটিতেই খাওয়া দাওয়া হবে, কারণ আমি রোজ রোজ কষ্ট করে বাসন মাজতে পারবো না। এটা শুনে প্রতাপ এবং তার মা দুজনেই অবাক হয়ে যায়। দেখেছিস তো, একটু আগে আমি তোকে কি বললাম? এই মেয়েটা হলো একটা কুড়ে মেয়ে, রান্নাঘরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। এরকম একটা কুড়ে মেয়ের উপর রান্নাঘরের দায়িত্ব দিলে কি আর হবে? ভেবেছিলাম ছেলের বিয়ে দেব, বৌমা এসে ভালো মন্দ রান্না করে খাওয়াবে, তার হলো কোথায়? দীপাবতী, তুমি এরকম করছো কেন? আমরা প্লাস্টিকের পাত্রে খাবার খাবো না। রোজ রোজ এসব পাত্রে খাবার খেলে শরীরের ক্ষতি হবে যে। যাও, আমাদের জন্য স্টিলের পাত্র নিয়ে এসো। তোমাদেরকে স্টিলের পাত্রে খাবার দিতে পারি, কিন্তু খাওয়ার পর বাসন বাটি গ্লাসগুলো ভালো করে মেজে ঘষে রান্নাঘরে সাজিয়ে রেখে আসতে হবে। যদি রাজি থাকো তাহলে বলো। আমার এখন বাসন বাটি মাজার সময় নেই, বুঝেছো? ঠিক আছে, দাও, আমার মাথা খারাপ করো না। প্লাস্টিকের বাসনেই দাও। তোমার মতো কুড়ে মেয়ে আমি কখনোই দেখিনি। এরকম ভাবে সময় কাটতে থাকে। মণিমালা দেবীর দিনে 3 বা 4 বার করে চা খাওয়ার অভ্যাস ছিল, তাই সে রোজ তার বৌমাকে বারবার করে চা করে দিতে বলতো। যেহেতু দীপাবতী খুবই কুড়ে ছিল, তাই বারবার চা করতে তার খুবই রাগ হতো। এমনই একদিন তার শাশুড়ি মা তাকে বলে, বৌমা, আমার চা কোথায়? তাড়াতাড়ি চা করে নিয়ে এসো। দেখো, চা করতে গিয়ে আবার ঘুমিয়ে পড়ো না যেন। আরে যাও, একটা কথা তোমাকে কতবার বলতে হয়? আরে যাচ্ছি। একটা কথা দুবার বলতে পারেন না, তাহলে দিনের মধ্যে 5 বার 4 বার করে চা খান কেন? আপনি আমাকে একটু শান্তিতে বসতে দেন না। বিয়ে করে এত কাজ করতে হবে জানলে আমি কোনোদিনই বিয়েই করতাম না। কেন, অন্য বাড়ির বউয়েরা কি কাজ করে না? পৃথিবীতে কি আর অন্য কোনো মেয়ে নেই? তারা কি ঘরের কাজকর্ম করছে না? রান্না করতে তোমার এত অলসতা আসে কোথা থেকে? যাও, বেশি না বকে চা করে নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি। আজকে এই বারবার চা করার কাজটাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই বলে দীপাবতী রান্নাঘরে না গিয়ে সোজা মার্কেটে চলে যায়। সে মার্কেট থেকে একটা বড় থার্মোফ্ল্যাক্স কিনে নিয়ে আসে। বাড়িতে এসে সে তার শাশুড়ি মায়ের জন্য অনেক চা বানায়। থার্মোফ্ল্যাক্সের মধ্যে সব চা ঢেলে দিয়ে সে সেটা তার শাশুড়ি মায়ের কাছে নিয়ে আসে। চা করতে তোমার 2 ঘন্টা লেগে গেল? কোথায় আমার চা? এ কি কি তোমার হাতে এটা? এটা থার্মোফ্ল্যাক্স, এটাতে চা আছে, একদম ফ্ল্যাক্স ভর্তি চা। সারাদিনে এবার আপনি 5 বার কেন 10 বার চা খান, কোনো অসুবিধা নেই। আমাকে আর বারে বারে চা করতে হবে না। আর হ্যাঁ, বাড়িতে কেউ এলেও আমাকে বলতে পারবেন না যে বৌমা চা করে নিয়ে এসো তো। নিজে রান্নাঘর থেকে প্লাস্টিকের কাপগুলো নেবেন আর অতিথিদের চা ঢেলে খাওয়াবেন। আমাকে বারে বারে রান্নাঘরে পাঠাবেন না। এই বলে দীপাবতী সেখান থেকে চলে যায়। তার আচরণ দেখে মণিমালা দেবী ভীষণ পরিমাণে অবাক হতো। দিনের পর দিন তার অলসতা বেড়েই চলেছিল। একদিন দীপাবতী রুটি বানাতে বানাতে ভাবে, এই রুটি বানানোর কাজটা কত কঠিন। রোজ রোজ রুটি বানাতে ভালো লাগে না। বেশি করে রুটি বানিয়ে তো রাখাও যায় না, রুটি শক্ত হয়ে যায়। আমাকে কোনো উপায় খুঁজে বের করতে হবে। দীপাবতী রুটি বানানোর সহজ কৌশল জানার জন্য নেটে সার্চ করতে থাকে। সে অনলাইনে রুটি তৈরি করার মেশিন দেখতে পায়। সে খুবই খুশি হয়। প্রতাপ বাড়িতে এলে সে প্রতাপের কাছ থেকে রুটি বানানোর মেশিন কেনার টাকা চায়। প্রতাপ টাকা দিতে না চাইলে দীপাবতী খুবই ঝগড়া করতে শুরু করে। তাই বাধ্য হয়ে প্রতাপ তাকে টাকা দেয়। দীপাবতী সেদিনই অনলাইনে রুটি তৈরি করার মেশিন অর্ডার করে দেয়। কয়েকদিনের মধ্যেই সে রুটি মেকার পেয়ে যায়। একদিন সন্ধ্যাবেলা সে হল রুমে বসে বসে টিভি দেখতে দেখতে রুটি মেকারে রুটি বানাচ্ছিল। ঠিক তখনই তার শাশুড়ি মা চলে আসে। এটা আবার কি? এটা তুমি কি করছো? আবার নতুন একটা জিনিস? কি এটা? মা, আপনি এত বোকা কেন বলুন তো? এটা রুটি তৈরি করার মেশিন, রুটি মেকার। এরকম ভাবে আটা মেখে আটার ছোট ছোট গোলা বানিয়ে মেশিনের মধ্যে দিয়ে দিতে হয়। ব্যাস, রুটি বেলতেও হবে না আর রুটি সেকতেও হবে না। কিছুক্ষণের মধ্যেই রুটি একদম রেডি। বেকার কাজে আগুনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে রুটি বানানো আমার পক্ষে সম্ভব না। বৌমা, সব জিনিসের কিছু না কিছু ক্ষতিকারক প্রভাব আছে। একটা প্রাকৃতিক ভাবে তৈরি করা রুটি
আর মেশিনের মাধ্যমে তৈরি করা রুটির মধ্যে তো তফাৎ আছে। এই বুড়ো বয়সে এসব খাবার খাওয়া কি উচিত হবে বলো তো? আপনার খাওয়ার ইচ্ছে হলে খাবেন, না হলে খাবেন না। আমি কষ্ট করে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাতে পারবো না। টাকা খরচ করে আমি তো আর এমনি এমনি মেশিনটা কিনলাম না। আর আমার আটা মাখতেও ভালো লাগে না, তাই আমি অনলাইনে একটা আটা মাখার মেশিনও দেখেছি, ভাবছি ওটাও অর্ডার করে দেব। আমি তোমাকে অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। এই বলে মণিমালা সেখান থেকে চলে যায়। এরকম ভাবে মাসের পর মাস কেটে যায়। দিনের পর দিন ফ্রিজে বাসি খাবার খাওয়ার ফলে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না না করার ফলে এবং নানান রকমের যন্ত্রপাতি রান্নার কাজে ব্যবহারের ফলে ধীরে ধীরে তারা দুর্বল হতে শুরু করে। তাদের শরীরে নানান রকম রোগ দেখা দেয়। একদিন হঠাৎ করে মণিমালা দেবী, প্রতাপ এবং দীপাবতী তিনজনেরই পেট খারাপ করে এবং তাদের অনেকবার করে বাথরুমে পেট হালকা করতে যেতে হয়। সেই সঙ্গে তারা তিনজনে বমি করতেও থাকে। তারা তিনজন হসপিটালে যায় এবং ডাক্তার তাদেরকে অ্যাডমিট করে নেয়। আপনাদের তিনজনেরই ফুড পয়জন হয়ে গেছে, আর আপনাদের পেটে বিষাক্ত কিছু উপাদান পাওয়া গেছে। এখন 1 সপ্তাহ মতো ভর্তি থাকতে হবে। নিশ্চয়ই আপনারা উল্টোপাল্টা খাবার খান, তা না হলে এরকম হওয়ার তো কথা না। ডাক্তার তাদের ডেইলি ডায়েট চার্ট জানার পর তাদেরকে খুবই বকাবকি করে। দীপাবতী তার ভুলের জন্য তার শাশুড়ি মা এবং বরের কাছে ক্ষমা চায়। 1 সপ্তাহ পর তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। দীপাবতী তার অলসতা ছেড়ে দেয় এবং একজন সংস্কারী মেয়ের মতো ভালোভাবে রান্না করতে থাকে।